পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাভা, পর্ব সংখ্যা ১। কবুল বলার আগ মুহূর্তেই এক পুরুষালী গম্ভীর কণ্ঠে বিয়ে পড়ানো থেমে গেল। বাড়িতে তিনটা বউ রেখে আপনি জ্যাসকে ইনভাইট না করে আবারও বিয়ে করতে চলে এসেছেন বাইজিদ শিকদার। আত্মীয়তা ছিন্নকারী কোথায় যায় জানেন তো? তারপর কাজীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল, এসব কি কাজী সাহেব? আপনি আমার বাপের জায়গায় আমার দাদার নাম নিচ্ছেন, আমার নামের জায়গায় আবার বাপের নাম নিচ্ছেন। ছেলের বউকে শ্বশুরের সাথে বিয়ে দেওয়ার দায়ে একজন মন্ত্রীর ছেলে আপনাকে কি শাস্তি দিতে পারে তার সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন। সবাই ঘুরে তাকালো। তপ্ত চোখ, চকচকে চামড়ার কালো শার্ট, হাঁটুর নিচে নামা কোট, হাতে ভারী ঘড়ি, কাঁধের পেছনে কালো ছায়ার মতো দাঁড়িয়ে থাকা কয়েকজন ছায়াসঙ্গী, যার নাম শুনলে মানুষ পথ পালায়, যার কণ্ঠ শুনলে বুকের ভেতর হিম পড়ে যায়, চোখের চাহনিতে হিংস্রতা, যাকে রাগান্বিত দেখলে বাঘও পথ বদলাবে। কাজী সাহেব জ্যাসকে দেখে ভয়ে চুপসে গেলেন। ঘরে যেন শীতল বাতাস বইতে লাগলো। কাজী সাহেবের হাতে থাকা কলমটা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম। মন্ত্রী বাইজিদ শিকদার রাগে দাঁত চেপে ছেলের দিকে তাকিয়ে বলল, জ্যাস, তুমি এখানে কেন? এখানে তোমার কিসের কাজ? বাসায় যাও, আমি এসে তোমার সাথে। আর ঠিক তখনই গুলির শব্দে কথা থেমে গেল বাইজিদ শিকদারের। তার এক দেহরক্ষীর পায়ে গুলি করেছে জ্যাস। আর কেউ একটা কথা বলারও সাহস পেল না। আর কিছু বলার আগেই চোখ রাঙিয়ে জ্যাস ঠোঁটে আঙুল চেপে বলে উঠল, হুস, বাপ বলছি বলে আকাশে উঠবেন না। আপনি জনগণের সামনে একজন ভালো জনদরদী মন্ত্রী হলেও আমার সামনে এসব সাজতে আসবেন না। আমার থেকে ভালো আপনাকে কে চিনে? জ্যাসের বাঁকা হাসির দিকে তাকিয়ে বাইজিদ শিকদার ভয় পেলেন। এই ছেলে ওনার হলেও শুধুমাত্র নামেই, কাজে ওনার থেকেও ইস্পাত। যে একবার চোখে চোখ রেখে কিছু বলেছে, সে আর সেই চোখ দিয়ে দ্বিতীয়বার পৃথিবীর সৌন্দর্য দেখেনি। সেখানে বাইজিদ শিকদার নিজে বাপ বলে এক চুল ছাড় দিবে না জ্যাস। জ্যাসকে দেখে ভয়ে সব ছেলে পেলে দ্রুত জায়গা দিল। বাইজিদ শিকদারের লোকজন ভয়ে জমে এক পাশে দাঁড়িয়ে আছে। বাইজিদ শিকদার আশেপাশে তাকিয়ে চাপা সুরে বলে উঠল, জ্যাস, এখানে অনেক লোক আছে, বাসায় যাই, কারণ এখানে নাম ধরে ডেকে হাসির পাত্র নিজেকে আর আমাকে বানিও না। আমি একজন মন্ত্রী। একবার যদি কোনো ভিডিও ভাইরাল হয় তাহলে সব এক নিমেষে শেষ হয়ে যাবে। জ্যাস রাগে দাঁতে দাঁত খিচে বলে উঠল, বুড়ো বয়সে ছেলেকে কোথায় বিয়ে করানোর জন্য পাত্রী খুঁজবেন তা নয়, নিজের উত্তেজনা এত বেশি, নিজের জন্য পাত্রী দেখে বিয়ে করে নিচ্ছেন। আপনার এতগুলো লাগে আর আমাদের দেখুন একটাও নাই। এইগুলো অন্যায়, মাফ করে দিলে আমার পাপ হবে। আর যদি বলেন হাসির পাত্রের কথা, তাহলে আপনার আসল রূপ টেনে বের করতে আমার জন্য 5 সেকেন্ডও না। তখন আপনি হাসির পাত্র হবেন নাকি জনগণের কাছে প্রিয় নেতা থেকে ঘৃণার পাত্রে চলে যাবেন? জ্যাস বায়জিদ শিকদারের চোখে চোখ রেখে কাজের উদ্দেশ্যে বলে উঠল, বিয়ে পড়ানো শুরু কর। বাপের জায়গায় এই নোংরা লোকের নাম যেন না বসে। বায়জিদ শিকদার আশেপাশে আবারও তাকিয়ে দেখলো কেউ ভিডিও করছে কিনা। যদিও এখানে সব লোক ওদের, তাও কে কোন দিক দিয়ে ছোবল মারে বলা তো যায় না। আর এই জ্যাসকেও বিশ্বাস নেই। জ্যাস, তুমি ভুল বুঝছো, আমি তো ওদের সাহায্য করছি। মন্ত্রীর কথা শেষ হওয়ার আগে জ্যাস বাঁকা হেসে বলল, 5 লাখ টাকা দিয়ে বিনিময়ে মেয়ের থেকেও কম বয়সী একটা মেয়েকে কিনে নি। বাহ, এভাবে জনগণের পাশে দাঁড়াতে পারছি না বলে শালার নামের পাশে শুধু মন্ত্রী না হয়ে মন্ত্রীর ছেলে জুড়ে আছে। যদিও এমন মন্ত্রীর নাম ভাঙিয়ে জ্যাস কেন, তার ছেলে পেলেগুলোও চলে না। এমন তাচ্ছিল্যের কথায় মন্ত্রীর মুখ কালো হয়ে গেল। কোনো এক অজানা কারণে জ্যাস বাইজিদ শিকদারকে ভীষণ ঘৃণা করে। বাইজিদ শিকদার যদি করতে চায় ডানে, জ্যাস সেটা ঘুরিয়ে দেয় বামে। জ্যাস কাজের দিকে তাকিয়ে পকেট থেকে রিভলভার বের করে মাথায় চেপে বলল, তোরা একটাও আমারে ভালো থাকতে দিবি না। ভালো করে বললাম বিয়ে পড়ানো শুরু কর। তোর ভয় লাগলো না? বুক কাঁপলো না? যা তাহলে উপরে গিয়ে নিজের বিয়ে পড়া। কাজী ভয়ে ভয়ে চোখ বন্ধ করে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, সরি স্যার, এবারের মতো ক্ষমা করে দেন। 2 হাতে জ্যাসের পা ঝরিয়ে ধরল। বাইজিদ শিকদার ছেলের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে জ্যাস, বাড়ির সবাই ভয় পাচ্ছে। তুমি। গুলির শব্দে কথা বন্ধ হয়ে গেল বাইজিদ শিকদারের। ছেলের এমন কাজে চোখ বড় করে পাশে তাকিয়ে দেখল আবারও ওনার একজন লোকের পায়ে গুলি করেছে জ্যাস। বাইজিদ শিকদারের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, একটু তো লজ্জা করুন মন্ত্রী মশাই, আপনার জন্য দেখা পাত্রী, কবুল বলতে চাওয়া পাত্রীকে আপনার ছেলে বিয়ে করে নিচ্ছে। একটু তো লজ্জা করুন। আর হ্যাঁ, আশীর্বাদ দিতে ভুল করবেন না। ছেলের প্রথম বিয়ে বলে কথা। ছাউনির একটা ঘর, বেশি বড় না, 2টো রুম হবে, ছোট একটা উঠান। সেই উঠোনে এতক্ষণ বাপ ছেলের যুদ্ধ চলল। বাড়িটা এই গ্রামের আব্দুল মিয়ার বাড়ি।
আব্দুল মিয়ার 4 মাইয়া, 2 মাইয়া বিয়া দিয়া দিছে, এখন 3 নম্বর মাইয়ার পালা ছিল। আব্দুল মিয়া সারাদিন রাত মদ খেয়ে পড়ে থাকে, আর ওনার বউ আসমা খানম মানুষের বাড়িতে জমিতে কাজ করে সংসার চালায় 2 মেয়ে নিয়ে। আসমা রাজি না থাকলেও আব্দুল মিয়া টাকার লোভে গ্রামের সবচেয়ে সুন্দরী মাইয়া করবীকে মন্ত্রীর কাছে বিয়া দিয়ে দিতে রাজি হয়। আব্দুল মিয়া নিজেও জানে না করবীর খবর মন্ত্রী কিভাবে পেল। গ্রামের সবচেয়ে সুন্দরী মাইয়া বলে কথা, বাতাসে খবর উড়ে। তাদের কাছে বয়স কোনো বিষয় না, স্বয়ং মন্ত্রী মশাই আসছে বিয়ে প্রস্তাব নিয়ে, এজন্য বামনের ঘরে চাঁদের ছায়ার মতো। সাথে সাথে আব্দুল মিয়া মন্ত্রীর টাকার প্রস্তাবে রাজি হয়ে যায়। আসমা নিষেধ করলো, উল্টো আব্দুল মিয়া আসমাকে মারতে মারতে হাত পা বাইন্ধা করবীকে বলল, বিয়েতে রাজি না হলে একবারে খুন কইরা ফেলবো। করবী কোনো প্রতিবাদ করেনি, শুধু মায়ের ক্লান্ত রক্তাক্ত মুখটার দিকে তাকিয়েছিল। বিয়ে শেষ হতেই জ্যাস ভিলেনি হাসি দিয়ে নিজের বাপের দিকে তাকিয়ে এগিয়ে এসে কানের কাছে সোজা হয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল, কালকের তাজা হেডলাইন হবে, খবরের কাগজে কাগজে তাজা খবর, ইন্টারনেটে তুফান উঠে যাবে। মন্ত্রী বায়েজিদ শিকদারের চতুর্থ বিয়ের পাত্রীকে তার ছোট ছেলে জ্যাস বিয়ে করে নিয়েছে। কেমন হবে বলুন তো? বাইজিদ শিকদার ছেলের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, তুমি আসলে কি চাচ্ছ? এই মুহূর্তে রেগে গেলে চলবে না। জ্যাস প্রয়োজন ছাড়া কখনো কিচ্ছু করে না। কখনো বাইজিদ শিকদারের প্রয়োজন পড়লেও জ্যাসের ছায়াও পাওয়া যায় না। সেখানে জ্যাস আজ 5 বছর পর হঠাৎ আগমন, তো এমনি এমনি হয়নি। আর জ্যাস কিভাবে জানলো বাইজিদ শিকদার এখানে? ওনার কোনো লোক জ্যাসের হয়ে কাজ করছে না তো? জ্যাস বাঁকা হেসে বাইজিদ শিকদারের দিকে তাকালো। গাড়িতে এক কোনায় লাল শাড়ি পরা মেয়েটা গুটিসুটি দিয়ে পড়ে আছে। সে জানে না সে কোথায় যাচ্ছে, সামনে ওর সাথে কি হতে যাচ্ছে। গ্রামের সবচেয়ে সুন্দরীর খাতায় এই মেয়েটার নাম থাকলেও তাকে দেখেছে এমন মানুষ গ্রামের হাতে গোনা কয়েকজন। করবী অনেকটাই ভীত। আসমা খানম তেমন করবীকে বাহিরে বের হতে দিত না। খুব শখ করে 4 মেয়ের মধ্যে করবী আর ওর ছোটটাকে পড়াশোনা করাচ্ছিল। ভীত করবী মায়ের কথা ছাড়া উঠোনেও পা রাখত না। আর আজ নিয়তি ওকে কোথায় নিয়ে যাচ্ছে। সামনে গাড়িতে বসে থাকা লোকটা ওর বিয়ে করা স্বামী। এই তো কিছু সময় আগে কাজের কপালে রিভলভার ঠেকিয়ে বিয়ের কাজ শেষ করলো। তারপর করবীকে গাড়িতে ছুঁড়ে ফেলে গাড়ি চলতে শুরু করলো। মায়ের সাথে শেষ দেখাটাও হলো না। ছোট বোন জ্যাসমিনটা প্রচুর কেঁদেছিল, তবে কোনো শব্দ আসেনি ভয়ে। 2 হাতে মুখ চিপে কাঁদছিল। করবীর ভয়ে গলা শুকিয়ে আসছে। সে মন্ত্রীর ছোট ছেলের সম্পর্কে একবার মায়ের কাছে শুনেছিল। মায়ের ভাষায় সে মানুষ নয়, মানুষের জমদূত। গ্রামের সহজ সরল ভীতু মেয়েটার জীবন কেন এমন হতে হলো? মা তো বলতো করবীর ভাগ্য নাকি রাজকন্যাদের মতো। মা কি তাহলে মিথ্যে বলতো? করবীর এইসব ভাবনার মাঝেই গাড়ি থেমে গেল। গাড়ি থামতেই করবী শক্ত করে নিজের লাল শাড়ির ঘোমটা টেনে ধরল। গাড়ির দরজা খুলে খুব বিনয়ী সুরে একজন লোক বলে উঠল, ম্যাম, আপনি নেমে আসুন, বসের আদেশ। ভয়ে আরও নিজেকে গুটিয়ে নিল করবী। বার কয়েক বিনয়ী সুরে লোকটা একই কথা বলে উঠল। এক পর্যায়ে করবী কানের গম্ভীর সেই পুরুষালী রাগে হুঙ্কার ভেসে আসলো। করবী গাড়ির সামনে লম্বা ঘোমটা নিচে থরথর করে কাঁপছে। ওর সামনে গাড়িতে হেলান দিয়ে পিস্তল নিজের থুতনির কাছে রেখে জ্যাস বলে উঠল, মেয়ে, তোমার সামনে 2টো পথ। 1, তো জীবন বাঁচানোর জন্য পালাবে, 2, আমার হাতে মৃত্যুকে সঁপে নেবে। চয়েস তোমার। এসব ফালতু সংসার করার জন্য জ্যাস তোমাকে বিয়ে করেনি। আজ বিয়ের মুহূর্তে যে যে ছিল কাল সকালে কারো কিচ্ছু মনে থাকবে না। জ্যাস 2টা জিনিস সবচেয়ে বেশি ঘৃণা করে, তার মধ্যে দ্বিতীয়টা হলো বিয়ে। বাঁচতে চাইলে পালাও, না হয় এমন সোজা সাপটা খেলায় মজা আসবে না। ঘোমটা একটু তুলে ভীত চোখ জোড়া মেলে তাকালো করবী। সামনে দাঁড়ানো লোকটার দিকে করবীর থেকে বেশ লম্বা হওয়ায় মাথা তুলতে হয়েছে। এই প্রথম এক নজর দেখলো লোকটাকে। অন্ধকারে আবছা দেখা যাচ্ছে। জ্যাস একজোড়া চোখ দেখল, ভীত চোখ, জ্যাসের দিকে তাকিয়ে আছে। শুধু চোখ জোড়া ছাড়া কিছুতেই তেমন দেখা যাচ্ছে না। সারা শরীর লাল শাড়িতে ঢাকা, মুখের অংশটুকু আঁচল দিয়ে ঢেকে রেখেছে এক হাতে। চোখে চোখ পড়তেই করবী আবার চোখ নামিয়ে নিল। জ্যাস আরও গম্ভীর হলো। সে করবীকে দেখেনি। যেখানে বিয়ের কথা মনে হতেই বারবার রাগে কন্ট্রোল হারাচ্ছে, সেখানে এই মেয়েকে দেখার কোনো আগ্রহ নেই ওর। এই মেয়েদের ও ঘৃণা করে। এরা নারী হয়েও আরেক নারীর ঘর ভাঙে, মন ভাঙে। নারী মানেই ছলনাময়ী। জ্যাস সে আগের থেকে আরও কঠোর গলায় বলে উঠল, স্টার্ট। করবী সামনের দিকে তাকালো। এই অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। যতটুকু গাড়ির আলোয় দেখা যাচ্ছে বড় বড় পাহাড়,
বাকিটা অন্ধকার। করবী চোখ বন্ধ করতে মায়ের অসহায় মুখটা ভেসে উঠল। মায়ের স্বপ্ন ছিল করবী একদিন ওই ছোট্ট গ্রাম থেকে বহু দূরে মাকে নিয়ে আসবে, একটা সুন্দর জীবন। মায়ের কষ্টের মুখটা ভেসে উঠতেই মনে এত সাহস কোথা থেকে আসলো এই ভিতুমের? মাকে যে একটা সুন্দর জীবন উপহার দেওয়া বাকি, ওকে তো বাঁচতেই হবে। করবী এক হাত শাড়ির কুচি ধরে ছুটতে লাগলো অন্ধকারে পাহাড়ের একা বাঁকা পথের দিকে। জানে না সে কোথায় যাচ্ছে। বাহিরের দুনিয়া সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। নিজের ছোট্ট ঘর আর স্কুলের রাস্তা ছাড়া সে কিছুই চেনে না। অথচ আজ ওকে এই কঠিন দুনিয়াতে কত কিছুই দেখতে হবে কে জানে। পেছন থেকে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে জ্যাস করবীর দিকে পিস্তল তাক করে বলে উঠল, গেম ওভার। একটা গুলির শব্দে জীবন সবকিছু শান্ত হয়ে যায়, তেমনি একটা হৃদয় কাঁপানো আত্মচিৎকার এই শুনশান রাতটাকে এতটা ভয়ঙ্কর করে তুলল। পাহাড়ের জীবজন্তুরাও যেন ঘুম হারিয়ে দিশেহারা হয়ে পড়ল। করবীর গলার চিৎকার যেন কাঁপিয়ে দিল পুরো আকাশ। আর সেই এক চিৎকারে রং বদলে গেল জ্যাসের বডিগার্ডের মুখেরও। ওরা অনেক কিছুই দেখেছে, অনেক মৃত্যু, তবুও বস নিজের হাতে সদ্য বিবাহিত স্ত্রীকে গুলি করলো, মেরে ফেললো। এই দৃশ্য অভ্যস্ত করবার মতো নয়। যার চোখের ইশারায় এক গার্ডকে নির্দেশ দিতেই মুহূর্তেই জ্বলে উঠল চারপাশের আলো। আলোয় দেখা গেল করবী পড়ে আছে কিছুটা দূরে, রক্তে ভিজে গেছে ডান পা। লাল শাড়ি যেন ঢেকে রেখেছে রক্তের স্রোতকে, নাকি আরও লাল করে তুলেছে তাকে। জ্যাসের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে অন্ধকারও ঠিক মেয়েটার ডান পায়ের মধ্যে টার্গেট করে গুলি করেছিল। জ্যাস এগিয়ে আসতে নিলে কিছু গার্ডও আসতে চাইল। হাতের ইশারায় ওদের থামিয়ে দিল জ্যাস। জ্যাস এসে করবীর সামনে হাঁটু গেড়ে বসে ঝুঁকে বাঁকা হেসে বলল, আমি আমার শিকারদের পালাতে দিই, তারা আমার আর আমার নিশানা থেকে পালাতে পারলে বেঁচে গেল, আর এভাবে মুখ থুবড়ে পড়লে বারবার আমার সামনে মুখ থুবড়ে পড়তে হয়, মৃত্যু ভিক্ষা চাইতে হয়। জ্যাস কাউকে এত সহজে এত জঘন্য পৃথিবীর স্বাদ ছাড়তে দেয় না। আমি হৃদয়হীন নই, বরং আমি প্রতিটা নিঃশ্বাসে মৃত্যুর স্বাদ দেই। এ কেমন স্বামী, এ কেমন মানুষ! করবীর রক্তাক্ত শরীর দেখেও একটু মায়া হচ্ছে না। করবী ততক্ষণে ব্যথায় নিঃশেষ, কাঁপতে কাঁপতে মাটিতে ঢলে পড়েছে। রক্তে তার হাত পা শাড়ির আঁচল সব লাল। শাড়ির আঁচলটা সরে গিয়ে মুখটা পুরোপুরি উন্মুক্ত হলো আলোর নিচে। জ্যাস থমকে গেল। এই প্রথমবার সে করবীর মুখটা দেখল। অন্ধকার এই পাহাড়ের রাস্তায় নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে এক রমণী। জ্যাস করবীর মুখের দিকে তাকিয়ে ঘৃণায় বাঁকা হেসে বলল, মিসেস জ্যাস। কিন্তু কেন এত ঘৃণা করবীর প্রতি? সে কি কোনো অপরাধ করেছিল? নাকি সেই অপরাধ করবীর নয়, করেছিল করবীর সৌন্দর্য, তার উজ্জ্বলতা, তার নরম চোখ। এই মেয়েকে দেখলে একটা মেয়েও মুগ্ধ হয়ে বলে ওঠে, তুমি নিশ্চয়ই চাঁদের পরী, চাঁদের সৌন্দর্য চুরি করে বুঝি পৃথিবীর বুকে নেমে এসেছো। সেই মেয়েকেও কেউ ঘৃণার চোখে দেখতে পারে? জ্যাস কি ঘৃণা করে করবীর আলোকে? কারণ সে নিজে চিরকাল অন্ধকারে বন্দী। এই প্রশ্নগুলো বাতাসে ছড়িয়ে পড়ে। আর পাহাড়ে শুরু হয় এক নতুন খেলার রক্তমাখা অধ্যায়, যেখানে শিকার কাঁদে না, বরং মৃত্যুর জন্য হাসে। নিশ্ছিদ্র নীরবতা ভেঙে জ্যাসের কালো ইউভিটা এসে থামলো হসপিটালের প্রধান গেটের সামনে। চারপাশে কড়া নিরাপত্তা, তবু হসপিটালের সিকিউরিটিগুলো যেন মুহূর্তেই বরফ হয়ে গেল। তাদের চোখে শুধু ভয়, মুখে কোনো আওয়াজ নেই। গাড়ির দরজা খুলতে প্রথমে নামলো চারজন ভারী অস্ত্রসজ্জিত বডিগার্ড, মুখে কালো মাস্ক, চোখে সানগ্লাস। তারপর ধীরে ধীরে নামলো জ্যাস। শুট পরা জ্যাসের শরীর থেকে যেন আগুন বের হচ্ছিল। হালকা শব্দে বেজে উঠল হসপিটালের ভিতরের অ্যালার্ম, কিন্তু সে শব্দও বসের গম্ভীর পদচারণার কাছে নিস্তব্ধ হয়ে গেল। জ্যাসের সম্পর্কে জানে না এমন কেউ নেই। একে তো মন্ত্রীর ছেলে, তার উপর শহরে সবচেয়ে বড় 3টা মাফিয়া গ্যাংয়ের মধ্যে 1 নম্বরে জ্যাসকে ধরা হয়। জ্যাস সোজা হয়ে চলে গেল রিসেপশনের সামনে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ডাক্তার, নার্স, রোগী সবাই একে অপরকে ঠেলে পালাতে চাইছে। কিন্তু তখনই গর্জে উঠল জ্যাস, এটা হাসপাতাল নাকি বাজার? এত শব্দ কেন? আর একটা শব্দ যেন আমার কানে না আসে। ডিউটিতে থাকা এক অল্প বয়সী ডাক্তার এগিয়ে এসে বলে উঠল, আমরাও বলছি এটা হসপিটাল, কোনো গুন্ডার আড্ডাখানা নয়। এখানে সবার উপর চিৎকার চেঁচামেচি না করে বসুন, আমরা আপনার রোগী দেখছি। জাস্ট ঘাড় বাঁকা করে ছেলেটার দিকে তাকিয়ে ঠোঁট হেলিয়ে হেসে তাকালো। বাকি ডাক্তার, নার্স, গার্ড ভয়ে মনে মনে বলে উঠল, এ তো আজ গেছে। জ্যাস কোমর থেকে পিস্তল বের করে সোজা ছেলেটার কপালে ঠেকিয়ে বলল, এত অল্প বয়সে মরার শখ জেগেছে তো আমার সামনেই কেন? জ্যাসের হাতেই কেন? হসপিটালের ছাদ তো ছিল, ওখান থেকে লাফ দিয়ে নিজের কাজ শেষ করতি।
আমার হাত সময় নষ্ট করার জন্য এখন তুই নিজেই নিজের মাথায় শ্যুট করবি। কাম ফাস্ট। আর কারো ইচ্ছে হচ্ছে আমার হাতে মরার? হাসপাতালের নাম বদলে কবরস্থান বানিয়ে ফেলবো। দ্রুত সামনে আয়। ভয়ে ছেলেটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সে নতুন এই শহরে এসেছে, তেমন কিছুই জানে না জ্যাসের সম্পর্কে। জ্যাসের গার্ডরা একে একে ছড়িয়ে পড়লো পুরো হসপিটাল চত্বর জুড়ে। কেউ ওয়ার্ড থেকে বের হতে পারছে না, কেউ ঢুকতেও পারছে না। গার্ডদের একজন লাউড স্পিকার হাতে নিয়ে হাঁক দিল, এই মুহূর্তে হসপিটাল ক্লোজ। বসের নির্দেশে সবাই বাইরে যান, নইলে গুলির আওয়াজের চেয়ে আপনাদের চিৎকার আগে শোনা যাবে। যতই সময় গড়াচ্ছে হসপিটাল যেন এক মৃত্যু ঘণ্টার রাজ্যে পরিণত হচ্ছে। কেউ জানে না জ্যাস পরের মুহূর্তে কি করবে। আর জ্যাস, সে ঠান্ডা মাথায় জানালার পাশে দাঁড়িয়ে এক হাতে পিস্তল ঘোরাচ্ছে, চোখে শুধুই আগুন। ছেলেটা এত করে মাপছেও কোনো লাভ হলো না। নিজের মাথায় পিস্তল ধরে চাপ দিতেই এই রাতের নীরবতায় পুরো হসপিটাল যেন কেঁপে উঠল। সবাই চোখে জল নিয়ে তাকিয়ে রইল ছেলেটার মাথা থেকে গড়িয়ে পড়া রক্ত আর নিস্তেজ হয়ে পড়া শরীরটার দিকে। রাজত্ব আইন দিয়ে চলে না, ভয় দিয়ে চলে। এটাই জ্যাসের দর্শন। জ্যাসকে যারা চিনে তারা জানে, কথার শব্দের চেয়ে গুলির শব্দ বেশি প্রিয় জ্যাসের। জ্যাস গার্ডের দিকে তাকিয়ে বলে উঠল, পুলিশকে খবর দে, একজন ডক্টর সুসাইড করছে নিজেকে নিজে গুলি করে। জ্যাস সবার দিকে তাকিয়ে বলল, আমি কিছু করেছি? পাহাড় ঘেঁষা কুয়াশায় মোড়া এক নিষিদ্ধ প্রসাদ। লোকজন বলে এই বাড়ির চারপাশ দিয়ে বাতাসও হাঁটতে ভয় পায়। সামনে দাঁড়ালে মনে হয় এটা কোনো রাজপ্রাসাদ না, যেন রোমের পুরনো কোনো সাম্রাজ্য থেকে উঠে আসা এক আধুনিক দুর্গ। বিশাল কালো আয়রন গেট, তাতে সোনালি অক্ষরে খোদাই করা একটি নাম জ্বলজ্বল করছে। গেট খুলতে কাচের মতো মসৃণ রাস্তাটা চলে গেছে সরাসরি বিশাল মার্বেল সিঁড়ির দিকে। বাড়ির সামনে আসতেই বিশাল ফটক খুলে যায়। দেহরক্ষীদের সারি কালো গাড়ি থেকে নামলো জ্যাস। গাড়িতে চুপচাপ বসে আছে করবী, মাথা নিচু, শাড়িতে মোড়ানো, চোখে ভয় আর বিস্ময়। এই রাজপ্রাসাদ তার চেনা জগৎ নয়, এ যেন কোনো অন্ধকার রাজ্যের পরীর গায়ে শিকল পরিয়ে আনা হয়েছে। প্রসাদের বিশাল দরজার সামনে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে এক নারী। এত রাতেও যেন বাড়ির কারো চোখে ঘুম নেই, সবাই যেন অপেক্ষায় ছিল জ্যাসের। জ্যাস একবার রমণীর শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে কোনো কথা না বলে সোজা ভেতরে চলে যায়। পেছন থেকে এক গার্ড নিচু গলায় বলল, জ্যাস স্যার বিয়ে করছেন ম্যাডাম, গাড়িতে নতুন ম্যাডাম, স্যারের স্ত্রী। রমণীর চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকেন গাড়ির দিকে। রমণীর চোখে প্রশ্ন, মুখে নীরবতা। জ্যাসের সব বাজে স্বভাব থাকলেও মেয়েদের প্রতি ছিল অ্যালার্জি। জ্যাস মেয়েদের একদমই পছন্দ করতো না। আজ পর্যন্ত সে কোনো মেয়ের হাতও স্পর্শ করেনি। নিজের মা ছাড়া কোনো মেয়ের কণ্ঠস্বরও ওর কাছে বিষাক্ত লাগতো। সেই জ্যাস আজ বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাও বাপের কবুল বলতে চাও মেয়েকে। রমণী কি খুশি হবে নাকি আফসোস? তিনি ধীরে ধীরে গাড়ির দিকে এগোলেন। হৃদস্পন্দন অজান্তেই বেড়ে যায়। যে মেয়েকে নিয়ে বাবা ছেলের দ্বন্দ্বে আগুন লেগেছিল বাড়িতে, সেই মেয়েকেই সামনে দাঁড়িয়ে দেখতে চাইলেন তিনি। সেই মেয়েকে দেখতেই যেন চোখ জোড়া থমকে গেল রমণীর। বিড়বিড় করে বলে উঠলেন, আমার জ্যাসের বউ। বউ নয়, যেন অন্ধকার মৃত্যুপুরীতে স্বর্গ থেকে নেমে আসা কোনো পরী। ভিতরে তখন এক বিশাল সাম্রাজ্যের নীরবতা। বাইজিৎ শিকদারের বিশাল পরিবার, 3 স্ত্রী, বহু সন্তান, ভাই বোন, ভ্রাতাপুত্র, পুত্রবধূ। সবাই জ্যাসকে রাগে ফুটতে ফুটতে ভেতরে যেতে দেখে থম মেরে আছে। বাড়ির ভেতরে বাইজিৎ শিকদারের 3 বউ। প্রথম বউয়ের 3 ছেলে 2 মেয়ে। দ্বিতীয় বউয়ের 3 ছেলে ছিল, কিন্তু এখন বেঁচে আছে 1 ছেলে। ছোট বউয়ের 1টা মেয়ে, খুব ছোট্ট, সবে হাঁটা শিখেছে। বাইজিৎ শিকদারের আরও 3 ভাই 2 বোন আছে। 1 বোন এ বাড়িতে থাকে এবং ছেলে 2 মেয়ে নিয়ে। 3 ভাইয়ের মধ্যে 2 জন আলাদা থাকে আর 1 জন তাদের সাথে থাকে, যে এখনো বিয়ে করেনি, ফারহান শিকদার। সবাই যেন জ্যাসকে এত রেগে ভেতরে আসতে দেখে চুপসে ছিল। জ্যাসের বড় 2 ভাইয়ের 2 বউ, চুমকি, হায়া, জ্যাসের উপরে চলে যেতে দেখে বাহিরে শাশুড়ির কাছে আসলো। এক এক করে সবাই আসলো গাড়ির সামনে। করবীর পায়ে ব্যান্ডেজ দেখে কেউ কোনো কথা জিজ্ঞেস করলো না। এত এত মানুষ দেখে ভয় করবী শাড়ির আঁচল খামচে ধরে আছে। গ্রামের এক সাধারণ মেয়ে, এত গম্ভীর মুখ আর রাজকীয় দম্ভে ভর্তি এ পরিবার দেখে আঁচলে চেপে ধরেছে নিজের ভয়। নিঃশ্বাস যেন জমে আছে গলায়। হঠাৎ ভিড়ের ভেতর থেকে একজোড়া চোখ জ্বলজ্বল করে উঠল। এক বিষাক্ত রাগ, অসহ্য হিংসে। জ্যাসের ফুপুমনির ছোট মেয়ে রিয়া। ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, জ্যাসের স্ত্রী হওয়া। আর সেই জায়গায় এসেছে একটা গ্রাম্য দিন দুর্বল মেয়ে।
আজ এই মেয়েটা যে সবচেয়ে প্রিয় জিনিসটা নিয়ে নিল রিয়ার থেকে। মামু বিয়ে করে নিত, তার জ্যাস ভাই কেন? জ্যাস ভাই যে শুধুই ওর ছিল, তাহলে মাঝে এই মেয়ে কিভাবে আসলো? এই রূপে আমি আগুন জ্বেলে দেব। ভিড়ের মাঝে একটা ছেলে এগিয়ে এসে বলল, ওনার হয়তো পায়ে চোট পেয়েছে, আমি ভেতরে নিয়ে যাচ্ছি, অনেক রাত হয়েছে। সবাই ভেতরে গিয়ে চুপচাপ নিজেদের রুমে যান, সকালে সব কিছু দেখা যাবে। ছেলেটা করবীকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াতেই করবী আরও চেপে গেল গাড়ির সাথে। ভয়ে শরীর থরথর করে কাঁপছে। মেহরাব হালকা হেসে বলল, ভয় পাবেন না, আমাকে বিশ্বাস করতে পারেন। আপনি হেঁটে যেতে পারবেন না তো? মেহরাব পেছন থেকে বাজ পড়ার মতো গম্ভীর গলা। সবাই চমকে তাকালো। জ্যাস দাঁড়িয়ে আছে পকেটে 2 হাত ঢুকিয়ে, একদৃষ্টে তাকিয়ে আছে মেহরাবের দিকে। তার চোখে আগুন নয়, বরফ, কঠিন নিস্তব্ধ বরফ। মেহরাব হাসতেই বলল, জ্যাস, তোর বউ খুব ভিতরে, আমি তো শুধু হেল্প করছিলাম, রুমে নিয়ে যাচ্ছিলাম। জ্যাস মুখে হালকা বাঁকা হাসি টেনে বলল, ও রিয়েলি? এভাবে অন্যের বউকে স্পর্শ করে? চারপাশে বাতাস জমে গেল, ভয়ে বুক চেপে ধরল সবাই। জ্যাসের চোখের দিকে তাকিয়ে বোঝা যায় এটা আর শুধু কথা না, একটা ঘোষণা। করবী এখন শুধু তার বউ নয়, সে এখন জ্যাসের অধিকার। স্পর্শ মানেই মৃত্যু। রুমের দরজা ধাক্কা মেরে খুলে দিল জ্যাস, চোখে আগুন, শীতল কিন্তু ধ্বংসাত্মক। কোনো কথা নয়, কোনো ভূমিকা নয়, করবীকে ছুঁড়ে ফেলে দিল বিছানার এক প্রান্তে। তীক্ষ্ণ একটা আর্তনাদ বেরিয়ে এলো করবীর মুখ থেকে। বাম পা যেখানে গুলি লেগেছিল ঠিক সেই জায়গায় আবার জ্বলে উঠল যন্ত্রণায়, যেন পুরনো আগুনে কেউ নতুন করে তেল ঢাললো। একটা আতঙ্কে মোড়া নিঃশ্বাসহীন চিৎকর্ষে পড়ে আছে করবী, ভয়ে জর্জরিত, যন্ত্রণায় ক্লান্ত, আর অসহায়তায় ডুবে যাওয়া এক ভয়ঙ্কর সুন্দরী কিশোরী। করবী ব্যথায় চোখ মুখ খিচে ফেলল, ঠোঁট কামড়ে চেপে রাখতে চাইল আর্তনাদ। শাড়ির নিচে শরীরটা কুঁকড়ে আছে, চোখ জোড়া ভেজা, কাঁপছে পাপড়ির ডগা, আর সেই চোখ দিয়ে যেন ভয়টা ফোঁটা ফোঁটা ঝরে পড়ছে। জ্যাস ধীরে ধীরে এগিয়ে এলো, এক হাঁটু বিছানায় তুলে সে নিচু হলো করবীর দিকে। ঠান্ডা কিন্তু তীব্র কণ্ঠে বলে উঠল, উফ, ব্যথা পেয়েছ? চোখে এক ধরনের হিংস্র আনন্দ, ঠোঁটে পাপবোধহীন হাসি। কোথায় দেখি? সে মাথা ঝুঁকিয়ে ইচ্ছে করে একদম নির্ভুলভাবে করবীর শাড়ির উপর দিয়ে সেই ক্ষতস্থানটা চেপে ধরল, কঠিনভাবে চাপ দিল আঙুল দিয়ে, ঠিক যেখানে গুলি লেগেছিল। করবী এবার সহ্য করতে পারল না। কিশোরী একটা মেয়ের পক্ষে যেন আর সহ্য হলো না। এই পর্যন্ত নিজেকে অসহায় করে তোলেনি কারো সামনে মেয়েটা, যেন ভেঙে গেল। মনে মনে নিজেকেই নিজে বলে উঠল, এত দ্রুত কিভাবে ভেঙে পড়লে তুমি? তোমাকে শক্ত থাকতে হবে, এখান থেকে পালাতে হবে, মাকে বাঁচাতে হবে, কত কত দায়িত্ব তোমার। এভাবে ভেঙে পড়লে কিছুই হবে না করবী। নিজেকে নিজে এভাবে সাহস দেওয়ার থেকে বড় কোনো বন্ধু জীবনে হয় না। তার চোখ ছলছল করে উঠল, মুখটা যন্ত্রণায় বিকৃত। জ্যাসের মুখে ফুটে উঠল পৈশাচিক আনন্দের ছায়া। তার চোখে যেন নাচতে লাগলো এক ধরনের উন্মাদ উত্তেজনা, একটা শিকারীর মতো যে শিকারকে কষ্ট দিয়ে আনন্দ পায়। বাড়িতে পা না রাখতেই মেহরাব এর নজরে চলে এসেছে এই মেয়ে। মেয়েরা বুঝি এমনই হয়। প্রথম বাইজিদ শিকদার, এখন মেহরাব। রাগ যেন আরও বেড়ে গেল জ্যাসের। বাইজিদ শিকদারকে কিভাবে নিজের জালে ফাঁসালে? বাড়িতে পা না রাখতেই মেহরাবকেও? এভাবে আর কতজনকে ফাঁসিয়েছ? তোমরা মেয়েরা টাকার জন্য আর কতটা নিচে নামবে? শেষ পর্যায়ে দাদার বয়সী লোককেও ছাড় নেই। আমি জ্যাস, তোমাকে বাঁচিয়ে রেখেছি কেন জানো? যেন ওর শব্দগুলো করবীর কানে নয়, হাড়ে গিয়ে বিঁধছে। যন্ত্রণা এতটাই গভীর যে ঠোঁট কামড়ে ধরে আছে। পায়ের যন্ত্রণা যেন চরিত্রের উপর পড়া যন্ত্রণার কাছে কিছুই না। চোখের কোণায় ছল ছল জল, মুখটা এতটাই লাল হয়ে আছে যন্ত্রণায়, যেন কেউ শুধু চোখ তুলে তাকালেই বুঝতে পারবে এই মেয়েটার শরীর না, আত্মাটাই রক্তাক্ত হয়ে আছে। কাপা কাপা হাতে শাড়ির আঁচল আঁকড়ে ধরে রেখেছে, যেন সেটাই তার শেষ ঢাল, শেষ আশ্রয়। আর সামনে দাঁড়িয়ে থাকা সেই ছায়া, যা তার কাছে যেন কোনো পুরুষ নয়, একটা জম, যার ঠোঁটের বাঁকা হাসিও মৃত্যু টেনে আনে। ভীতু চোখে, যন্ত্রণায় মেয়েটা ছলছল চোখে মাথা তুলে তাকায় জ্যাসের দিকে, সাথে সাথে জ্যাসের ঠোঁটের বাঁকা হাসিটা বিলীন হয়ে যায়। লাল শাড়িতে সাজগোজবিহীন কান্নারত এক কিশোরী মেয়ে, চোখের পাপড়ি ভিজে আছে চোখের জলে, যন্ত্রণা চেপে রেখেছে ঠোঁট কামড়ে। ব্যথায় আর অতিরিক্ত কান্নায় মুখ একদম লাল হয়ে গেছে। ফর্সা মুখটায় মনে হলো টোকা দিলেই রক্ত পড়বে। কাপা কাপা হাতে বারবার শাড়ির আঁচল টেনে ধরছে। জ্যাসের ঠোঁটে সেই নিষ্ঠুর ঠান্ডা হাসিটা মিলিয়ে যায়। হয়তো এক মুহূর্তের জন্য জ্যাস তার নিষ্ঠুরতার প্রতিবিম্বটা করবীর চোখে দেখে ফেলে।
আর থমকে দাঁড়ায়। এই করবি। কিশোরী হয়ে এক ভয়ঙ্কর সুন্দর আতঙ্ক হয়ে দাঁড়িয়ে যায় নৃশংস দেশের সামনে। কয়েক মুহূর্তেই পাষাণ হৃদয় পাল্টে যায় দেশের। করবি ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ, তার কান্নার দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাস, সবকিছু যেন দেশের কাছে এক উপভোগ্য দৃশ্য। সে ধীরে ধীরে ঠোঁটে ঝুলিয়ে নেয় সেই চিরচেনা শীতল ভয়ঙ্কর বাঁকা হাসি। শার্টের বোতাম একে একে খুলতে খুলতে বলে, প্রথম বিয়ে করেছি, বাসর করব না তা কি করে হয়? বউয়ের পায়ে গুলি লেগেছে, বাকি শরীর তো ঠিক আছে। দেশের বউ হতে হলে সারা শরীরে গুলি খাওয়ার অভ্যাস করতে হবে। তুমি রেডি তো? জেসের কণ্ঠটা ছিল এমন যেন কোনো মৃত্যুর ঘণ্টা বাজে করবীর কানে। ভয়ে কেঁপে ওঠে সে, আরও সরে গিয়ে বিছানার কোণায় গুটিয়ে নেয় নিজেকে। ফুপিয়ে কেঁদে ওঠে সে নিঃশব্দে, কাঁপা কাঁপা শরীরে। তার চোখে এখন একটাই ভয়, বাঁচাও খোদা বাঁচাও। জ্যাস এবার সামনের দিকে ঝোঁকে, করবীর মুখের কাছে হাত বাড়ায়, ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করে, বাসর মানে জানো তো? করবী নীরব, ভয়ে আতঙ্কে তার ঠোঁট আটকে যায়। হঠাৎ জ্যাসের গলায় বাজ পড়ার মতো গর্জন, কি জিজ্ঞেস করেছি আমি? এক প্রশ্ন দ্বিতীয়বার করার প্রয়োজন হলে পায়ের সাথে এবার হাতও যাবে। করবী ভয়ে চোখে জল নিয়ে মাথা নাড়ে, না সে জানে না। জ্যাস এবার সরে আসে, তার চোখে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। বুড়ো মন্ত্রী দেখে নাচতে নাচতে বিয়েতে রাজি হয়ে গেলে এখন বলছে বাসর কি জানে না। মেয়েদের এইসব ন্যাকামোর জন্য জ্যাস এদের আশেপাশেও ঘেঁষে না। জ্যাসের উদ্দেশ্য ছিল করবীকে ভয় দেখানো, দেখতে চাওয়া ওর রিয়াকশন কেমন হয়। এই মেয়ের শরীর স্পর্শ করার ইচ্ছে বা কোনো আগ্রহ নেই জ্যাসের, তবুও ঠান্ডা গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, তোমার বয়স কত? এই প্রথম করবী মুখ খোলে, রিনরিনে কোমল একটা কণ্ঠ, 16। শব্দটা দেয়াল ছুঁড়ে ফিরে আসে একটা শিশুসুলভ সরলতা নিয়ে। জ্যাস দাঁড়িয়ে যায় থমকে, তার মুখের রক্ত যেন এক নিমেষেই শুকিয়ে যায়। সে হাত মুষ্টিবদ্ধ করে বলে ওঠে, বুড়োর কি বিয়ে করার জন্য এমন একটা বাচ্চা মেয়েকেই পেতে হয়েছিল? আর আমিও রাগের মাথায় জানোয়ারটার মতো কাজ করে বসলাম। পাপের খাতা প্রতিদিন বাড়াচ্ছেন বায়েজিদ শিকদার। জ্যাস রুম থেকে বের হয়ে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। দরজার শব্দে যেন বুক কেঁপে ওঠে করবীর। এতক্ষণ চেপে রাখা কান্নাটা যেন এই বন্ধ রুমে চিৎকার রূপে বেরিয়ে আসে। জ্যাজ শিকদার নামটা শোনার পর একবার তাকালে চোখ ফিরিয়ে নেওয়া যায়, কিন্তু দুবার তাকালে আর মন ফিরিয়ে আনা যায় না। 6 ফুট লম্বা, রাজপুত্রের মতো গড়ন, গায়ের রং মেঘলা সন্ধ্যার মতো শ্যামলা, চোখ দুটো তাকানো নয়, যেন কাউকে বিদ্ধ করে ফেলে। চোখের নিচে একটা পুরো কাটা দাগ, এটা অতীতের ছায়া, যা ওর চেহারার ভয় আর আকর্ষণ একসাথে জন্ম দেয়। সে দাগটাকে কেউ কেউ বলে দ্য কিলার মার্ক, কারণ সেটা নাকি দেশের প্রথম হত্যার চিহ্ন। কালো সিল্কি এলোমেলো চুলগুলো কপালে এসে পড়ে থাকে, যেন ওর চোখ দুটোকে আড়াল করতে চায়। ওর হাসি যেন অপরাধ। আজ পর্যন্ত জ্যাসকে হাসতে কেউ দেখেনি। ঠোঁটের বাঁকা ভয়ঙ্কর হাসি ছাড়া জ্যাসের মুখে হাসি কখনো কারো চোখে আসেনি। একটা হালকা বাঁকানো হাসি, যেটা মেয়েদের বুক কাঁপিয়ে দেয় আর প্রতিপক্ষকে ঠান্ডা ঘাম ঝরাতে বাধ্য করে। চলার ভঙ্গি আত্মবিশ্বাস নয়, অধিকার। প্রতিটা পা ফেলার সময় মনে হয় পৃথিবীটা যেন ওর জন্য বানানো, আর সবাই কেবল অতিথি। জ্যাস শিকদার, যে পুরুষকে এক নজরে ভালোবাসা যায়, দ্বিতীয়বারে ভয় পাওয়া যায়, তৃতীয়বারে ভুলে যাওয়া যায় না। সকালে বিরাট আয়োজন জমেছে শিকদার বাড়িতে। বাড়ির ছোট ছেলে বউ নিয়ে এসেছে। এই আয়োজন যেন পুরো শিকদার বাড়ির প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। সার্ভেন্ট খাবার টেবিলে সাজিয়ে রাখলো। প্রথম পুরুষরা খাওয়া শেষ করবে, তারপর মহিলাদের পালা। সকাল 7টা বাজে। প্রসাদ সমঘরে আলো ছায়ার খেলা। নরম কার্পেটের উপরে নিঃশব্দে হেঁটে আসছে সার্ভেন্ট। সোনালি রঙের ট্রেতে সাজানো রয়েছে ব্রেকফাস্ট, ব্রাউন টোস্ট, এগ, গ্রিল সসেস, সঙ্গে মাখনের কিউব আর স্ট্রবেরি জ্যামের কাচের বয়াম। পাশে হালকা গরম কমলা রঙের গ্লাস আর কড়া ব্ল্যাক কফি। টেবিলে উপস্থিত মন্ত্রী বায়েজিদ শিকদার, ওনার বড় 2 ছেলে কবির শিকদার, আশিক শিকদার, ছোট ভাই ফারহান শিকদার, মেজো ছেলে মেহরাব শিকদার, ছোট বোনের ছেলে অয়ন। সবার শেষে আসলো জ্যাস শিকদার। জ্যাসকে দেখেই সবাই এক নজর চোখ তুলে তাকালো। জ্যাস হাতে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে বাড়িতে প্রবেশ করলো। জ্যাসকে বাড়িতে ঢুকতে দেখে 2 জন সার্ভেন্ট মাথা নত করে সম্মান জানালো। জ্যাস হাঁটে ধীর গতিতে, যেন পুরো দুনিয়া সময় তার হাতের মুঠোয়। প্রতিটি পদক্ষেপে একটা ভারী শব্দ, জুতো আর মেঝের সংঘর্ষে যেন কেউ শ্বাসরুদ্ধ হয়ে পড়ে। পায়ের নিচে কংক্রিটও যেন কাঁপে। চোখের সানগ্লাস, মুখে নিঃশব্দ ধরনের দৃঢ়তা। দেহভঙ্গিতে কোনো তাড়াহুড়া নেই, অথচ চারপাশ থমকে যায়। বুক সোজা, কাঁধ খানিকটা ঝুঁকে, এক হাতে হালকা ঝুলে থাকা কোট, যেন কোনো শিকারী তার অস্ত্র লুকিয়ে রাখছে।
তার ছায়াও ভয় ছড়ায়। দেয়ালে পড়লে মনে হয় শিকারীর দৃষ্টি পড়েছে। জ্যাস সিঁড়িতে পা রাখতেই বাইজিদ শিকদার ওকে ডেকে উঠল। সাথে সাথে জ্যাসের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল, যেন সে আগে থেকেই জানতো। চোয়ালে দৃঢ়তা আর ঠোঁটে ছুঁয়ে থাকা এক বাঁকা হাসি নিয়ে জ্যাস এগিয়ে আসে। এখানে এসে বসো। ঘড়ির দিকে একবার তাকিয়ে হালকা বিরক্তির সুরে জ্যাসের জবাব আসে। 5 মিনিট সময় দেওয়া হলো, জলদি বসুন। সময়ের দাম আপনি জানেন বাইজিদ শিকদার। সারা ঘর স্তব্ধ। একমাত্র কবির শিকদার সাহস করে বলে, আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করে নে। কোনো অনুভূতি ছাড়াই জ্যাস কেটে যায়। বাইরে থেকে খেয়ে এসেছি। পেছন থেকে ঠান্ডা গলায় ফারহান শিকদার বলে, এদিকে আয়, কিছু কথা আছে। ফারহানের ডাকেই শুধু সাড়া দেয় জ্যাস। নিঃশব্দে গিয়ে বসে তার পাশের চেয়ারে। বাইজিদ শিকদার গলা খাকারি দিয়ে গম্ভীর হয়ে বলেন, আছো কতদিন? বলতে বাধ্য নই, আসল কথায় আসুন। এইসব বলে সময় নষ্ট করবেন না। বাইজিদ শিকদার কিছু তার রাগ মিশিয়ে বলে উঠলেন, তুমি কাল যেটা করেছো সেটা কি ঠিক করেছো? জ্যাসের ঠোঁট সেই একই উপহাসের হাসি। কি ঠিক করেছি বলুন তো? আর আমি কেন আপনাকে কৈফিয়ত দেব? জ্যাস কাউকে কৈফিয়ত দেয় না। কবির শিকদার রেগে গর্জে ওঠে, তুই কিন্তু আব্বুর সঙ্গে বেয়াদবি করছিস। জ্যাস চোখে আগুন ছড়িয়ে তাকায়। তোমরা যাকে আব্বু বলো সে আমার কেউ না। আর অচেনা কাউকে শুধু বেয়াদবি কেন, চাইলে আরো অনেক কিছুই করতে পারি। হঠাৎ কবির কিছু বলতে যাবে, কিন্তু বাইজিদের ইশারায় থেমে যায়। সেই মুহূর্তে কবির হুঙ্কার দেয়, আব্বু, আজ আমাকে থামিও না। ছোট থেকে তুমি যদি শাসন করতে, তাহলে নিজের বাপের হবু বউকে নিয়ে জ্যাস এমন বিকৃত কাজ করতো না। ঘরে যেন একটা বিস্ফোরণ ঘটে, কিন্তু জ্যাস নিস্পৃহ। আবার সেই নিঃশব্দ ধিক্কার মাখা হাসি। বাইজিদ শিকদারের মুখে তখন কাঁপন, যেন ভয় লুকাতে গিয়েও গিলে ফেলছে সমস্ত শব্দ। জ্যাস যেন কোনো অজানা সত্যের বাহক, যা বলে দিলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে বাইজিদের মুখোশ। ফারহান ঠান্ডা গলায় বলে, খাওয়ার সময় আর একটি শব্দ নয়। ঘর আবার স্তব্ধ। দৌড়ে একটা ছোট পুতুলের মতো বাচ্চা মেয়ে এসে আচমকা জ্যাসকে জড়িয়ে ধরল। জ্যাস শক্ত চোখে তাকালো বাচ্চাটার দিকে, যেন চোখ দিয়ে ভয় দেখাতে চাইল। অথচ প্রতিবারের মতো জ্যাসকে হতাশ করে দিয়ে মেয়েটা ওর কোলে উঠে ওর গলা জড়িয়ে ধরে। এই পুতুলের মতো মেয়েটার নাম তোবা, বাইজিদ শিকদারের ছোট বউয়ের মেয়ে, জ্যাসের সৎ বোন। জ্যাস তাকে সরাতে চায়, ব্যর্থ হয়। নিঃশব্দে চোখ বন্ধ করে নেয়। এক অদ্ভুত দুর্বলতা তাকে ছুঁয়ে যায়। সে দুর্বল নয়, তবে এই মেয়েটার বেলায় ভিন্ন। জ্যাস এই বাড়ির 2 জন সদস্য ছাড়া আর কাউকেই তেমন পছন্দ করে না। এই ছোট্ট মেয়েটাকে প্রথম থেকেই সহ্য হয় না। অথচ এই মেয়েটা যেন জ্যাসকে দেখলেই হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয়। দৌড়ে এসে জড়িয়ে ধরে, যাকে চাইলেও ভয় দেখিয়ে সরানো যায় না। জ্যাস তুবাকে সরাতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে চুপ হয়ে গেল। দূরে দাঁড়ানো আশিক শিকদারের বউ জ্যাসের ছোট ভাবি ফারিহাকে ডেকে জ্যাস বলল, ভাবি, ও হয়তো এখনো কিছু খায়নি। নাস্তা নিয়ে ওর রুমে যান। খাইয়ে কিছু কাপড় এনেছি, একটা পরতে সাহায্য করবেন। আপনি ছাড়া যেন দ্বিতীয় কেউ রুমে প্রবেশ না করে। আর বের হওয়ার সময় দরজা লাগিয়ে আসবেন। ফারিহার মুখে হাসি ফুটে উঠল। এই প্রথম জ্যাস ভাবি ডেকেছে, এই প্রথম জ্যাস কথা বলেছে। উনি খুশি খুশি মুখে দ্রুত কিচেন রুমে চলে গেলেন। সবাই নিজেদের মতো খাওয়া শেষ করে বসে আছে। বাইজিদ শিকদার কিছু বলবেন বলে সবাইকে ডেকেছিলেন, না হয় একসাথে তেমন নাস্তা করা হয় না তাদের। বাইজিদ শিকদার গম্ভীর করতে বলে উঠলেন, মেয়েটার পায়ে কেন গুলি করেছ? আর কি কি করেছো ওর সাথে? জ্যাস বাইজিদ শিকদারের এই কথায় চোখের রং পাল্টে গেল। সে আগুন চোখে তাকিয়ে বলে উঠল, এখন মনে হচ্ছে আমার বিয়ে করা বউয়ের সাথে রাতে কি কি করছি সব কিছু এক এক করে বর্ণনা দিতে হবে সবাইকে। আগে জানলে বউয়ের সাথে আরও অনেক কিছুই করতাম। জ্যাস থেমে আবার বলে উঠল, সে এখন জ্যাসের বউ। দ্বিতীয়বার ওর বিষয়ে কোনো শব্দ কারো মুখে শুনতে চাই না। বাইজিদের চোখে তখন লেলিহান আগুন, কিন্তু ছেলেকে স্পর্শ করার সাহস তার নেই। কারণ জ্যাস এখন শুধু শহরের মাফিয়া বস না, সে বাইজিদের সবচেয়ে বড় দুর্বলতা। জ্যাসের কাছে আছে বাইজিদের সব গোপন কুকর্মের প্রমাণ, যা এক নিমিষেই বাইজিদকে টেনে নামিয়ে দিতে পারে কাদায়। জ্যাস উপরের ঘর থেকে ফারিহার চিৎকার শুনে বসা থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে 3 তলার ডান পাশের রুমটার দিকে। সবার দৃষ্টি সেই দিকে। বাইজিদ শিকদারের মেজো বউ, ছোট বউ একবার উপরের ঘরের দিকে তাকিয়ে সাথে সাথেই চোখ নামিয়ে নিল। বাইজিদ শিকদার জ্যাসের দিকে রাগে কণ্ঠে বলে উঠল, মেয়েটার কিছু হলে জ্যাস। আর কিছু বলার আগেই জ্যাস রক্তলাল চোখে ক্রোধে বাইজিদ শিকদারের দিকে আঙুল শাসিয়ে বলে উঠল, আমি বলেছি ওর বিষয় একটা শব্দ হবে না। জ্যাসের একটা ইশারায় আর কেউ কিছু বলল না। ফারিহা দৌড়ে নিচে নেমে এসে জ্যাসের দিকে তাকালো।
জ্যাসের এই শান্ত চাহিনীর মানে বুঝতে পারল না। ফারিহা তবুও একটা শব্দ করার সাহস হলো না। বাকি সবার চাহনি ফারিহার দিকে। এই বুঝি ফারিহা বলবে। তবে সবাইকে হতাশ করে ফারিহা মাথা নিচু করে বলে উঠল, জ্যাস ভাইয়া, আপনি একটু উপরে। জ্যাস ফারিহার পুরো কথা শেষ হওয়ার আগেই জায়গায় প্রস্থান করলো। জ্যাস রুমে এসে ওর নাক সপ্তম আকাশে চড়ে বসলো। করবি নিচে পড়ে আসে। রক্তে পা আর ফ্লোর দুটাই লাল হয়ে গেছে। অতিরিক্ত রক্ত ঝরার জন্য হয়তো জ্ঞান হারিয়েছে। অথচ রাতে তো জ্যাস শহরের সবচেয়ে বড় ডাক্তার দিয়ে পায়ের ব্যান্ডেজ করিয়েছিল। তাহলে এমনটা কিভাবে হলো? জ্যাসের হিটলারি মাথায় বুঝতে বাকি রইল না এটা কিভাবে হলো। জ্যাসের ঠোঁটের কোণায় আবারও সেই চিরচেনা বাঁকা হাসি ঝুলিয়ে এগিয়ে এসে করবীর সামনে ঝুঁকে এক আঙুল নাকের সামনে রেখে বলল, বেঁচে আছে তো। শ্বাস নিচ্ছে, তার মানে বেঁচে আছে। জ্যাস করবীর কানের কাছে ঝুঁকে বলে উঠল, তোমার বেঁচে থাকা দরকার। আমার শেষটার জন্য হলেও তোমার বেঁচে থাকা দরকার। আমার লক্ষ্যে পৌঁছতে হলে তোমার বেঁচে থাকা দরকার। আমার প্রিয় মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য হলেও তোমার মৃত্যু তাকে উপহার দেওয়া দরকার। তাকে উপহার হিসেবে তোমাকে দেব, আর সে তোমাকে উপহার দেবে মৃত্যু। জ্যাস খুব ভালো করে বুঝেছে করবী ইচ্ছে করে ব্যান্ডেজ খুলে ফেলেছে, যেন ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর সেখান থেকেও পালিয়ে যাবে সবার চোখ ফাঁকি দিয়ে। জ্যাস বিড়বিড় করে বলে উঠল, যতটুকু ভীতু ভেবেছিলাম ততটুকুও নও, বোকামে। জ্যাসের সাথে হিটলারি করে শহরের বড় বড় মন্ত্রীরাও হাত গুটিয়ে বসে গেছে, সেখানে তোমার মতো পিচ্ছি মাথায় হিটলারি জ্যাস বুঝবে না? মেঝেতে পড়ে আছে সে, শরীর নিস্তেজ, মুখ ফ্যাকাশে, পায়ের নিচে লাল স্রোত বয়ে চলেছে। সেই রক্ত যেন কথা বলছে নীরব, অথচ কর্কশ এক ভাষায়। জ্যাস করবীর মুখের উপর বার কয়েক পানি ছিটে মারল, তাতেও মেয়েটার একটু নড়চড়া হলো না। দরজা থেকে একটা ঠান্ডা শীতল কণ্ঠ ভেসে আসলো, এভাবে ওর জ্ঞান ফিরবে না জ্যাস, মেয়েটা মরে যাবে, হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন। জ্যাস প্রচণ্ড রেগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। আমি নিষেধ করেছিলাম ওর বিষয়ে কেউ একটা শব্দও না করতে। জ্যাস ক্রোধে পেছন ফিরে আরহামের দিকে তাকালো। আরহামের কণ্ঠ এখনো শীতল। সে আবার বলে উঠল, বড় আম্মু থাকলে মেয়েটার সাথে এমন অত্যাচার কখনো করতে দিতেন না। জ্যাস একবার আরহাম তো আরেকবার করবীর দিকে তাকায়। এখনো মেয়েটার শরীরে সেই লাল শাড়ি জড়ানো, ফর্সা মুখটায় লাল শাড়িটা যেন ফুটে আছে। আরহাম একবার করবীর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। জ্যাস কয়েক পা আরহামের দিকে এগিয়ে এসে বলে উঠল, আমার পার্সোনাল বিষয় কারো কোনো কথা বলতে হবে না। আমি কি করছি, কি করব আমার থেকে ভালো বুঝলে আজ তোর জায়গায় জুতোর দিকে তাকিয়ে বলল, এখানে হতো না। আরহাম জ্যাসের কথা তাচ্ছিল্যের সুরে হেসে বলে উঠল, মাফিয়া, দ্য গ্রেট মাফিয়া জ্যাস শিকদার। মানুষের প্রাণ নেওয়া তোমার কাজ, আর প্রাণ বাঁচানোর চেষ্টা করা আমার কাজ। এখন বলো, যে নেয় তার দাম বেশি নাকি যে দেয়? আমি একজন ডক্টর, আমাকে মানুষ কোথায় রাখে জানো? আর তোমাকে মানুষ কোথায় রাখে জানো? জাস্ট বাঁকা হেসে আরহামের দিকে তাকিয়ে বলল, সময় বলে দেবে। আরহামের কণ্ঠ আবারও শীতল হলো। সে জ্যাসের দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে জলদি হসপিটালে নেওয়া দরকার। আমি কোনাকে একটু দেখতে পারি, বেঁচে আছে তো? কথাটা বলতে যেন গলা কেঁপে উঠল আরহামের। রাগে হাত মুষ্টিবদ্ধ করে জ্যাস বলে উঠল, বেঁচে থাকতে চাইলে দ্বিতীয়বার এই মেয়ের নাম না বলে ভাবি বলবি। নিশ্চয় বড় ভাইয়ের বউকে ভাবি বলার শিক্ষা তোর মা দিয়েছে। আরহাম রাগে জ্যাসের দিকে তাকিয়ে বলে উঠল, মায়ের শিক্ষা নিয়ে একটা কথা বলবে না। তুমি তোমার মায়ের এত ভালো শিক্ষা পেলে আজ এমন হয়ে যেতে না। জ্যাস এক হাতে আরহামের গলা শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলে উঠল, কার সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলছিস? খবরদার আরহাম, এটাই লাস্ট। আই রিপিট, এটাই লাস্ট। আমার মায়ের সাথে তোর মায়ের তুলনা হয় না। তোর মা ঘর ভাঙার শিক্ষা দেয়, আর আমার মা ঘরে জোড়াতালি দেওয়ার। বলে আরহামকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে আঙুলের ইশারায় শাসিয়ে বলে উঠল, এটাই লাস্ট বার। আমার বউয়ের আশেপাশে যেন তোর ছায়াও না দেখি। জ্যাস শব্দ করে দরজা লাগিয়ে দিল। বিরক্তিকর দৃষ্টিতে করবীর দিকে তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে কিছু একটা জোরেই বলে উঠল। ওর শরীরে আরশোলা এলো কোথা থেকে? নিজের শরীরে আরশোলার কথা শুনতেই মরার মতো পড়ে থাকা অভিনয় করা করবী ভয়ে চোখ খুলে ফেলল। দ্রুত উঠে শাড়ি ঝাড়তে শুরু করলো। পায়ের ব্যথায় আবার মুখ খিচে নিল। ভয়ে ব্যথায় মুখ লাল হয়ে গেল। শান্ত দৃষ্টিতে করবীর করা প্রতিটা কাহিনী দেখল জ্যাস। জ্যাস শব্দ করে দরজা লাগাতেই করবীর জ্ঞান ফিরেছিল, তবুও মরার মতো পড়ে থাকার অভিনয় করলো। অথচ এত চতুর জ্যাসের কাছে ধরা পড়ে গেল। জ্যাস বিরক্তিকর মুখে বলে উঠল, অভিনয়টাও ভালো করতে শিখে নিতে শিখুনি, বোকা মেয়ে। করবী চোখ তুলে একবার তাকালো জ্যাসের দিকে। জ্যাস গায়ের শার্ট জড়াতে জড়াতে কারোর সাথে কথা বলল। করবী শুধু শুনতে পেল, ওদের বল আর একটা মেয়ে লাগবে।
করবীর কলিজা কেঁপে উঠল, বুক ধুকপুক করে উঠল। মাফিয়া, গুন্ডারও তো সব কিছু করে, মেয়ে পাচারও। কত মায়ের বুক খালি করে এরা। করবীর চোখ ছলছল করে ওঠে, বুকের ভেতর হাহাকার। কোন মায়ের বুক আবার খালি হবে কে জানে। করবীর ছলছল চোখে জ্যাসের দিকে তাকিয়ে বলে ওঠে, শুনেন। জ্যাস মোবাইল পকেটে রেখে ফিরে, আমি একবার আম্মার কাছে যেতে চাই, মাথা নিচু করে বলল করবী। জ্যাস ভুরুজুরা কুঁচকে বলল, যখন কবুল বলে মিসেস জ্যাস হয়েছিলে ঠিক সেই মুহূর্ত থেকে তোমার মা বাবা মৃত। দ্বিতীয়বার যেন কারো নাম না শুনি। শরীর থেকে এত রক্ত ঝরার ফলে শরীর এতটাই দুর্বল হয়ে পড়ল, করবী চোখ টেনে তাকালো। দুদিন ধরে খাওয়া নেই, শরীরের উপর দিয়ে এত কিছু যাচ্ছে। মানসিক দিক দিয়েও ভেঙে পড়েছে করবী। তবুও মাকে মৃত বলাতে মেয়েটার শান্ত চোখে আগুনের রেখা ফুটে উঠল। আপনি চাচ্ছেনটা কি? কেন করছেন এমন? আমি কি ক্ষতি করেছি আপনার? ছেড়ে দিন না আমাকে। বেশি কিছু বলতে ইচ্ছে হলো না। শরীরের ক্লান্তি যন্ত্রণা ভুলে যন্ত্রের মতো পায়ের দিকে তাকিয়ে রইল। জ্যাস শান্ত দৃষ্টিতে করবীরকে লক্ষ্য করল। জ্যাস করবীর দিকে ঝুঁকে বলল, দ্বিতীয়বার আমার সামনে আওয়াজ উঁচু করে কথা বললে কণ্ঠনালী হাতে ধরিয়ে দেব। সাবধান। হসপিটালে নিয়ে যেতে চাও? ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু এবার হসপিটাল নয়, তোমাকে নিয়ে যাব এমন জায়গায় যেখানে চিৎকার করলেও শুধু দেয়াল শুনবে, মানুষ নয়। ঘরের এক কোণে রাখা কালো ব্যাগটা খুলে সে একটা মোটা কাপড় বের করলো। করবীর চোখ বড় বড় হয়ে উঠল। জ্যাস ধীরে ধীরে কাপড়টা ওর মুখের উপর রাখলো আর ফিসফিস করে বলল, ঘুমো বোকামে। জেগে উঠবে এক নতুন দুনিয়ায়, যেখানে আলো নেই, রোদ নেই, শুধু আমার ইচ্ছের শাসন। জ্যাস নিজের চুল এক হাতে ঠিক করে করবীকে কোলে তুলে নিল। কাউকে কল দিয়ে বলল, জলদি গাড়ি রেডি করতে। দরজা খুলে বের হওয়ার আগে দরজায় দাঁড়িয়ে গেল এক বৃদ্ধ মহিলা। জ্যাস একবার মহিলার দিকে তাকিয়ে বলল, রাস্তা ছাড়ো বুড়ি। মহিলাটা রাগী চোখে জ্যাসের দিকে তাকিয়ে বলল, সুন্দরী বউ পেয়ে এখন আমাকে বুড়ি মনে হয়? জ্যাস আবার বলে উঠল, না না, কচি খুকি মনে হচ্ছে, এবার রাস্তা ছাড়ো। বৃদ্ধা মহিলা লাঠি দিয়ে দরজা আটকে বলে উঠল, ওকে এভাবে নিয়ে কোথায় যাচ্ছিস? জ্যাস উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। বৃদ্ধা মহিলা বলে উঠল, আজ আমি ওর সাথে গল্প করব। জ্যাস আর যাই হোক এই বৃদ্ধা মহিলার উপর রাগ দেখাতে পারে না। সে শান্ত কণ্ঠে বলে উঠল, দাদি যেন আমার, সুইট হার্ট, প্লিজ রাস্তা ছেড়ে দাঁড়াও, আমার জলদি বের হতে হবে। বৃদ্ধা মুখ গোমড়া করে বলল, আমার সাথে আমার সতীনের দেখা করাবি না? জ্যাস আলগোছে করবীর মুখটার দিকে তাকিয়ে বলল, এই তো দেখে নিলে। বৃদ্ধার রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আজও আমার কাছে থাকবে, কোথাও যাবে না। জ্যাস কথা পাল্টানোর জন্য বলে উঠল, অসুস্থ, ডক্টর দেখাতে হবে। বৃদ্ধা বলে উঠল, আমি ডক্টর ডেকে নিয়েছি। জ্যাস দীর্ঘশ্বাস ফেলল। বুঝতে বাকি নেই ফারিহা সব বলে বৃদ্ধাকে নিয়ে এসেছে। জ্যাসের মাথায় সাথে সাথে একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। কিন্তু কিছু বলার আগে একটা মেসেজ আসলো জ্যাসের মোবাইলে। মেসেজটা দেখে জ্যাস দ্রুত করবীকে বিছানায় শুয়ে প্রয়োজনীয় অস্ত্র, বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে বৃদ্ধার দিকে তাকিয়ে কঠিন আদেশের সুরে বলে উঠল, এই রুমে যেন কোনো পুরুষ প্রবেশ না করে, ডক্টর যেন মহিলা হয়, আর ওকে চোখে চোখে রাখবে, পালাতে যেন না পারে। দাদিজান, সবটার দায়িত্ব তোমার উপর দিয়ে যাচ্ছি। আমাকে এখনই বের হতে হবে, আশা করি হতাশ করবে না। বাইরে পর্যন্ত গার্ড রেখে যাব। জ্যাসকে এমন তাড়াহুড়ো করে বের হয়ে যেতে দেখে ফারিহা, কবিরের বউ চুমকি দরজার সামনে উকি দিল। বাইজিদ শিকদারের মেজো বউ আয়শা জ্যাসের রুমে প্রবেশ করলো। মহিলার গায়ে সাদা শাড়ি, উনি হয়তো সবসময় সাদা শাড়িই পরে থাকেন। একজন মহিলা ডক্টর এসে কয়েকবার বলল ওকে হসপিটাল নিয়ে যেতে, অথচ জ্যাসের কঠিন নিষেধাজ্ঞা ভেঙে কেউই নিয়ে গেল না। করবীর জ্ঞান ফিরতে এত এত মানুষ চোখের সামনে দেখে ভয়ে নিজেকে গুটিয়ে নিল। ডক্টর মহিলা বললেন ওর ড্রেস চেঞ্জ করতে। আয়শা সিদ্দিকা নিজে চেঞ্জ করে জ্যাসের আনা একটা গাউন পরিয়ে দিল। ভয়ে জড়সড় হয়ে করবী চুপসে আছে। সবগুলো মুখ ওর সামনে নতুন। কে জানে এখানের মানুষগুলো কেমন? নিশ্চয়ই জ্যাস আর ওই বাইজিদ শিকদারের মতো জানোয়ার, নোংরা মনের। করবীকে এভাবে ভয়ে গুটিয়ে যেতে দেখে বৃদ্ধা মহিলা শান্ত করার জন্য মাথায় হাত বুলিয়ে বলে উঠল, ভয় পাচ্ছ মেয়ে? আমরা সবাই তোমার পাশে আছি। ভয় কিসের? নাকি পা যন্ত্রণা করছে? করবী কিছু বলল না, শুধু শান্ত দৃষ্টিতে এক এক করে সবার মুখের দিকে চোখ রাখলো। আয়শা সিদ্দিকা মুগ্ধ চোখে করবীর গালে হাত রেখে বলল, ভয় পেও না মা, আমি তো তোমার মায়ের মতোই, আমি তোমার মেজো শাশুড়ি, তোমার আরেক মা। করবীর কি হলো কে জানে, শান্ত চোখে তাকিয়ে রইল মহিলার দিকে। মনে মনে বলে উঠল, কত সুন্দর করে কথা বলেন উনি, অথচ ওই লোকটা কত ভয়ঙ্কর। করবীর মনে হলো সবাই খারাপ হয় না, ভালো খারাপ মিশেই মানুষ। ফারিয়া করবীর জন্য খাবার নিয়ে আসলো। আয়শা সিদ্দিকা খাবার খাইয়ে দিলেন। চুমকি কিছুটা হিংসুটে দৃষ্টিতে তাকিয়ে এত আদিক্ষেতা দেখে মুখ ভেঙচে নিজের রুমে চলে গেল।
শুধু আসলো না বাইজিদ শিকদারের ছোট বউ আর বড় বউ। কিন্তু কেন? কিছু সময় যেতে কিছুটা স্বাভাবিক হলো করবী। এই দুর্দিন, ঘূর্ণিঝড়, টর্নেডো, সব ঝড়ঝামেলা যন্ত্রণা কাটিয়ে আজ যেন একটু আলোর দেখা মিলল। আয়শা সিদ্দিকা করবীর চুল আঁচড়ে খোপা করে দিলেন। চুল আঁচড়ানোর সময় মুগ্ধ চোখে উনি করবীর চুলের দিকে তাকিয়েছিলেন। এই মেয়ের মাঝে এত মুগ্ধতা কেন? যেন অন্ধকার রাজত্বের এক চাঁদপরীর আগমন ঘটেছে। কি হবে সামনে? বাপ ছেলের দ্বন্দ্ব কি শেষ হবে, নাকি এই মেয়ের জন্য রক্তের ঝর্ণা তৈরি হবে শিকদার বাড়িতে? মন কু ডাকতে শুরু করলো। বাড়ির পুরুষদের চরিত্র সম্পর্কে জানা আছে। এই চাঁদের গায়ে আঁচড় কাটার জন্য কত নোংরা হাত এগিয়ে আসবে। এখন হয়তো করবীকে দেখেনি কেউ। চিন্তায় আয়শা সিদ্দিকা তাকিয়ে থাকেন করবীর দিকে। কি স্নিগ্ধ সুন্দর, যেন সৃষ্টিকর্তা কতটা ভালোবেসে যত্ন করে নিজ হাতে বানিয়েছে। এত সুন্দর চাঁদের দিকে এমন অন্ধকার রাজ্যের নজর কিভাবে পড়ল? চাঁদের আলোয় কি অন্ধকার কেটে যাবে, নাকি অন্ধকার চাঁদকে গিলে ফেলবে? বৃদ্ধা করবীর দিকে তাকিয়ে বলল, তোমার নামটা কি যেন? করবী হালকা ঠোঁটে নাড়িয়ে বলল, করবী। বৃদ্ধা দাদিজান আবার বলে উঠল, শুধু করবী? আগে পরে কিছু নেই? করবী আবারও আগের থেকে কিছুটা কঠিন সুরে বলে উঠল, রক্ত করবী। আয়শা সিদ্দিকা চমকে তাকালো করবীর শক্ত হওয়া মুখের দিকে। বার কয়েক মুখে আওড়ালো, রক্ত করবী, রক্ত করবী। দাদিজান হেসে বলল, নামের অর্থ জানো মেয়ে? করবী মাথা নেড়ে বলল, আম্মা সব সময় বলতো করবী একটা লাল গোলাপি বা সাদা ফুল বিশিষ্ট চিরহরিত গুল্ম। গোলাপি রঙের করবী ফুলে রক্ত করবী বলে থাকে মানুষ। আয়শা সিদ্দিকা করবীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাহ, তুমি তো খুব গুছিয়ে কথা বলো। গ্রামের মেয়েরা এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে? করবী কিছু বলে না। ওর মনে পড়ে যায় ওদের ঘরের সামনে একটা করবী ফুল গাছ ছিল। ওর আম্মার সেই ফুল ভীষণ প্রিয় ছিল। করবী যখন জন্ম নিল, করবীকে দেখতেই সবাই একটা কথা বলতো, এ যেন সদ্যভোটা করবী ফুল। এই বাচ্চার মধ্যেই যেন করবী ফুলের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। তখন থেকে করবীর মায়ের পছন্দের ফুলের মতো হয়ে উঠল ভীষণ পছন্দের করবী। করবীর বাবা 3টা মেয়ে হওয়ার জন্য রেগে কখনো করবীর দিকে ফিরেও তাকায়নি। তারপর আবারও 4 মেয়ে হওয়ার পর যেন কাজকাম ছেড়ে নেশা করতে শুরু করে রাত দিন। করবীর আম্মার মতো করবী হওয়ার পর তাদের সংসারে সবকিছু এলোমেলো হয়ে গেছে। তবু এই মেয়ের দিকে তাকালে মনে হয় সবকিছু শেষ হওয়ার পরও সব আছে। নাম দেয় রক্ত করবী। সব ধ্বংস হয়েও আবার সৃষ্টি করে। দাদিজান বলে ওঠেন, আমাদের জ্যাসের নামের অর্থ কি জানো তো নাতবউ? করবী এই বিষয়ে কথা বলতে ইচ্ছে হয় না। অনুভূতি শূন্যের মতো তাকিয়ে থাকে। জ্যাস, জ্যাস অর্থ বিজয়। আমার নাতি যেখানে যায় একাই বিজয় ছিনিয়ে আনে। হেরে যাওয়া জিনিসটাও সবচেয়ে বেশি ঘৃণা করে। মৃত্যুর দুয়ার থেকেও জয় ছিনিয়ে আনে। করবী হালকা হাসে, নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, ক্ষমতার জোরে। জ্যাস আসলো রাত 10টার পর। হাত দিয়ে টপ টপ রক্ত ঝরছে। চোখের নিচে কাটা দাগ, ঠোঁটের পাশে কালচে দাগ। যাওয়ার সময় তো একদম ঠিক ছিল। এমনটা কিভাবে হলো? রাগে চোখ জোড়া রক্তবর্ণ। নিজের রুমে পা রাখতেই আয়শা সিদ্দিকাকে দেখেই রাগ যেন কয়েক গুণ বেড়ে গেল। গম্ভীর তবে ধারালো অস্ত্রের মতো একটা কণ্ঠ ভেসে আসলো, এই রুমে আপনার পা রাখার অনুমতি কে দিয়েছে, মিসেস শিকদার?